প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা নবম দশম শ্রেণীতে অধ্যয়নরত আছো অথবা সামনে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের সবার জন্য উচ্চতর গণিতের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আমি আজকের ক্লাসে কথাবার্তা বলবো। সেটা হচ্ছে অধ্যায় 14 সম্ভাবনা। তোমরা অলরেডি জানো যে সম্ভাবনা চ্যাপ্টার থেকে প্রতি বছর তোমাদের বোর্ড পরীক্ষা বলো বা স্কুলের পরীক্ষা বলো, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন অবশ্যই আসে এবং বেশ কিছু এমসিকিউ এখান থেকে হয়ে থাকে। সো আর কথা না বাড়িয়ে তাহলে আমরা মূল আলোচনায় চলে যাব। এবং আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ক্লাসে আমি সম্ভাবনার A to Z কাভার করব। সো এখানকার যত কনসেপ্ট আছে এবং যত ধরনের প্রবলেম আছে আমরা সবগুলা শেষ করব আজকের এই ক্লাসে। তো সম্ভাবনা শব্দটার সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত, যেমন আমরা প্রতিনিয়তই কিন্তু সম্ভাবনা কথাটা ব্যবহার করি। যেমন ধরো আজকে বৃষ্টি হবার সম্ভাবনা, অথবা ক্রিকেট খেলায় বাংলাদেশের জয় লাভের সম্ভাবনা, অথবা তোমার পরীক্ষায় ভালো রেজাল্ট করার সম্ভাবনা। সো এই সব কিছুর সাথে আমরা পরিচিত। সো এখানে বেশ কিছু কথাবার্তা আছে, এগুলা যদি তোমরা একটু নিজেরা পড়ো, একবার রিডিং পড়লে আমার বিশ্বাস সবকিছু তোমরা নিজেরা বুঝতে পারবে। ঠিক আছে, বাস ভিতরে আমি আর এত রিডিং করবো না, তাহলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, তো সম্ভাবনার যেটা মূল আলোচনা সেটা শুরু হবে মূলত এই সূত্রটা থেকে। খুবই সিম্পল সাদামাটা একটা সূত্র, সবাই বুঝতে পারবে আশা করি। তো কোনো ঘটনা ঘটার সম্ভাবনা ইকুয়াল টু উক্ত ঘটনার অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। অর্থাৎ এটা আসলে বোঝায় কি, যে সমগ্র সম্ভাব্য ফলাফল দ্বারা বোঝায় যে কোনো একটা ঘটনাতে মোট কি কি ঘটতে পারে, আর ওপরে যেটা অনুকূল ফলাফল এটার মাধ্যমে বোঝায় যে আমি ঠিক কোন ফলাফলটা আমি এক্সপেক্ট করতেছি। ঠিক আছে, তো আমরা উদাহরণ দেখব, তাহলে আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমি প্রথমে একটু উদাহরণগুলো ক্লিয়ার করে দেব, তারপর আমরা মূল চ্যাপ্টারের ভিতরে চলে যাব। যেমন এই উদাহরণটা ফার্স্ট অফ অল খেয়াল করো। এখানে বলা হচ্ছে কি, একটা থলেতে 4টি লাল, 5টি সাদা ও 6টি কালো বল আছে। মানে একটা থলের মধ্যে টোটাল 4টা আছে লাল বল, 5টা আছে সাদা বল এবং 6টা আছে কালো বল। তার মানে মোট বল আছে কতগুলা? মোট বল আছে হচ্ছে 15টা। দেখো 4 আর 5 যোগ করলে কত? 9, 9 আর 6 15। তার মানে ওই থলের মধ্যে মোট বল আছে 15টা। দৈবভাবে একটা বল নেওয়া হলো, বলটি ক নাম্বারে বলছে লাল, তার মানে বলটা লাল হবার সম্ভাবনা কত? খ নাম্বারে বলছে সাদা হবার সম্ভাবনা কত? গ নাম্বারে বলছে কালো হবার সম্ভাবনা কত? মানে আমি যদি বিষয়টাকে বলি যে, যেমন দেখো মোট বল আছে কয়টা? মোট বল আছে হচ্ছে 15টা, তাই না? তো আমি যে তোমাকে একটু আগে যে সূত্রটা দেখালাম যে নিচে হবে কি সমগ্র ফলাফল, তার মানে নিচে হবে হচ্ছে এই উদাহরণের 15 মানে 15। এখন দেখো ক নাম্বারটা সলভ করবো ফার্স্টে, যে লাল হবার সম্ভাবনা। সো থলেতে লাল বল আছে কয়টা? 4টা, এবং মোট বল আছে কয়টা? 15টা। তাহলে এই যে পি অফ আর মানে বোঝাচ্ছে যে প্রবাবিলিটি অফ রেড, বা তোমরা যদি এটা বাংলায় লেখো কোনো সমস্যা নাই, যে লাল হবার সম্ভাবনা। তাহলে লাল হবার সম্ভাবনা কি? নিচে হবে হচ্ছে সমগ্র ফলাফল মানে এই যে 15, আর উপরে হচ্ছে লাল বলের অনুকূল ফলাফল, মানে সংক্ষেপে বলতে গেলে লাল বল কতগুলো আছে। তো তুমি প্রশ্ন পড়লে বুঝতে পারবা লাল বল আছে কয়টা? 4টা। তার মানে লাল হবার সম্ভাবনা হবে হচ্ছে 4/15। তাহলে তোমরা নিজেরা বলো তো সাদা হবার সম্ভাবনা কত হবে? হ্যাঁ, সাদা বল আছে কয়টা? 5টা। মোট বল আছে কয়টা? 15টা। তাহলে এই যে প্রবাবিলিটি অফ ডাব্লিউ মানে হোয়াইট বা সাদা হবার সম্ভাবনা, তাহলে এটা হবে 5/15। এটা কাটাকাটি করলে হয় 1/3। এবং একইভাবে কালো হবার সম্ভাবনা কত? তাহলে নিচে হবে আমাদের মোট ফলাফল এই যে 15, এবং ওপরে হবে হচ্ছে কালো কতগুলো আছে, এই যে 6টা আছে কালো। তাহলে কালো হবার সম্ভাবনা হবে 6/15, অর্থাৎ এটাও কাটাকাটি করলে হবে 2/5। সো সম্ভাবনার একবারে ভেরি বেসিক ফর্মুলা একটা এটা, যে কোন একটা ঘটনা ঘটার সম্ভাবনা ইকুয়াল টু নিচে হবে তার সমগ্র ফলাফল এবং ওপরে হবে হচ্ছে উক্ত ঘটনার অনুকূল ফলাফল। ওকে, সো এটা একটা খুবই বেসিক এক্সাম্পল ছিল। তো আমরা আরো বেশ কিছু এক্সাম্পল সলভ করব, যেমন এখানে কিছু কাজ দেওয়া আছে। দেখো এই কাজের এক্সাম্পলগুলো এখন তোমরা নিজেরা করতে পারবে আশা করি। এই যে একটা থলাতে একই ধরনের 6টি কালো, 5টা লাল ও 8টি সাদা মার্বেল আছে। থলে থেকে একটা মার্বেল নেওয়া হলো, তাহলে লাল হবার সম্ভাবনা, কালো হবার সম্ভাবনা, সাদা হবার সম্ভাবনা এবং কালো 9 এটার সম্ভাবনা। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এই যে কালো 9 বলা আছে, তো এটা নিয়ে আমরা পরে আরো কথাবার্তা বলবো। তারপরে এখানে একটু বলে রাখি, তুমি ফার্স্ট অফ অল কালো হবার সম্ভাবনা বের করবা,
তারপরে 1 থেকে কালো হবার সম্ভাবনা বাদ দিলে পাবো আমরা কালো না হবার সম্ভাবনা। এটা নিয়ে আরো পরে কথা বলবো, ঠিক আছে? আপাতত এটা দিয়ে তোমরা ম্যাথটা করতে পারবা। তো এই বেসিক উদাহরণ আশা করি পারবা। তো এবার তাহলে আমরা অনুশীলনীরও বেশ কিছু বেসিক এক্সাম্পল আগে দেখে আসবো, তারপর আমরা এই ধরনের প্রবাবিলিটি ট্রি সলভ করবো। এবং এখানে যত রকমের এই যে ধরো এই টাইপের যে ম্যাথগুলো আছে, হ্যাঁ, ঢাকা থেকে খুলনা যাওয়ার সম্ভাবনা বাসে, ঢাকা থেকে খুলনা বাসে 9 যাওয়ার সম্ভাবনা, এদের সব ধরনের ম্যাথ সলভ করবো। সো অনুশীলনী যদি দেখাই, যে অনুশীলনী এখান থেকে শুরু হয়েছে, তোমার ফার্স্টে বেশ কিছু এমসিকিউ আছে। তো এমসিকিউ নিয়ে কথাবার্তা বলবো না, কেননা চ্যাপ্টার শেষ করার পরে তুমি এমসিকিউ নিজেই করতে পারবে। তো ম্যাথ শুরু হয়েছে মূলত দেখো 7 নাম্বার থেকে, তাহলে আমি এখান থেকে শুরু করতেছি। তো 7 নাম্বারে দেখো বলা হচ্ছে কি যে 30টি টিকিট 1 থেকে 30 পর্যন্ত ক্রমিক নম্বর দেওয়া আছে। মানে 30টা টিকিটে 1 থেকে 30 পর্যন্ত নাম্বার দেওয়া আছে। টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে একটা টিকিট নেওয়া হলো। মানে 30টা টিকিট এক জায়গায় মিশিয়ে তুমি একটা টিকিট সেখান থেকে টান দিছো। এবার বলতেছে কি যে টিকিটটির ক্রমিক নম্বর ক নাম্বার প্রশ্নে জোড় সংখ্যা, মানে জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা। খ নাম্বারে বলছে 4 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা। গ নাম্বারে বলতেছে 4-এর চেয়ে ছোট হবার সম্ভাবনা। এবং ঘ নাম্বারে বলতেছে 22-এর চেয়ে বড় হবার সম্ভাবনা নির্ণয় করো। তার মানে এখানে যদি আমি তোমাকে প্রশ্ন করি যে মোট ফলাফল কত, দেখো 30টা টিকিট আছে, তার মানে মোট ফলাফল হচ্ছে 30টা। এবং 30টা টিকিটে 1 থেকে 30 পর্যন্ত নাম্বারিং করা আছে, 1 থেকে 30 পর্যন্ত নাম্বারিং করা আছে। তো আমি যদি তোমাকে এটা একটু দেখাই, যে ধরো এইটা আমাদের সেই ম্যাথটা, হ্যাঁ, এখানে সম্ভাবনার মূল সূত্রটা লিখেছি। এবং এটা ধরো 7 নাম্বার প্রশ্ন, যে আমার 1 থেকে 30 পর্যন্ত নাম্বারিং করা আছে টিকিটগুলা, ঠিক আছে? এখন সেখান থেকে তুমি করছো কি, যে একটা টিকিট নিছো, দৈবভাবে তুমি জাস্ট একটা টিকিট টান দিছো। এবার ক নাম্বারে বলতেছে দেখো টিকিটটা জোর হবার সম্ভাবনা। তার মানে আমি এখন ক নাম্বার ম্যাথে সলভ করব। ক নাম্বারটা হচ্ছে কি, জোর হবার সম্ভাবনা। তাহলে তোমরা সম্ভাবনার যে বেসিক সূত্রটা জানো, সেটা অনুযায়ী বলো তো মোট ফলাফল কত। দেখো মোট ফলাফল এখানে কতগুলো আছে, এখানে কতগুলো টিকিট আছে বলে দিছে, 30টা টিকিট আছে। তাহলে মোট ফলাফল হবে হচ্ছে নিচে হবে 30। এখন আমরা বের করতেছি দেখো জোর হবার সম্ভাবনা। তাহলে এখন তুমি বলো তো 1 থেকে 30 পর্যন্ত টোটাল আছে হচ্ছে 30টা, তার মধ্যে ভাই জোর আছে কয়টা? দেখো এই যে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30। তো তুমি গুণে দেখবা যে জোর সংখ্যা আছে এক্স্যাক্টলি 15টা। তার মানে জোর হবার সম্ভাবনা। তো নিচে হবে কি মোট ফলাফল, এবং ওপরে হবে অনুকূল ফলাফল, মানে এই যে জোর কয়টা আছে সেটা। তাহলে এই যে 15/13, সেটা যদি ফার্দার কাটাকাটি করো তাহলে হবে হচ্ছে 1/2, ঠিক আছে? তো আমাদের প্রথম যে এক্সাম্পলটা, সেটা আমরা অলরেডি সলভ করে ফেলছি। 1/2 মানে জোড় সংখ্যা হবার সম্ভাবনা হবে 1/2। এবার খ নাম্বার দেখি তো। খ নাম্বারে বলছে যে কি 4 দ্বারা বিভাজ্য। তার মানে আমাদের খ নাম্বার ম্যাথটা সলভ করব আমরা এভাবে, যে 4 দ্বারা বিভাজ্য হবার সম্ভাবনা, ঠিক আছে? 4 দ্বারা বিভাজ্য হবার সম্ভাবনা আমি একটু সংক্ষেপে লিখতেছি, তোমরা বিস্তারিত লিখবা। তো নিচে আবারও কি যথারীতি মোট ফলাফল, মানে আমাদের এখানে মোট কয়টা আছে 30টা, তার মানে নিচে হবে আমাদের 30। এখন ওপরে হবে কি অনুকূল ফলাফল, মানে এই যে 4 দ্বারা বিভাজ্য। তাহলে এখন তোমাকে খুঁজে দেখতে হবে যে এখানে 4 দ্বারা বিভাজ্য আছে টোটাল কতগুলো। মানে 4 দ্বারা বিভাজ্য মানে কি, তুমি 4-এর ঘরের নামতা পড়ো তাহলেই হবে। যেমন দেখো এই যে 4-1 4, 4-2 8, 3-4 12, 4-4 16। এভাবে তুমি গুনে গুনে দেখো যে 4 দ্বারা বিভাজ্য টোটাল কতগুলো আছে। সো তুমি খুঁজে দেখো একটু, এই যে দেখো 4, এটা হচ্ছে 1, তারপরে দেখো 8, তারপরে কত 12, তারপর কত 16, তাই না? তারপর হচ্ছে 20, তারপর কত 24, তারপর হচ্ছে 28। দেখো গুনে দেখো টোটাল 7টা আছে যারা 4 দ্বারা বিভাজ্য। মানে তুমি 4-এর ঘরের নামটা পড়বা, জাস্ট যেখানে যেখানে পড়বে ওরাই হচ্ছে 4 দ্বারা বিভাজ্য। 4-1 4, 4-2 8, 3-4 12, 4-4 16, 4-5 20, 4-6 24, 4-7 28। তাহলে টোটাল হচ্ছে 7টা আছে যারা 4 দ্বারা বিভাজ্য। তাহলে উপরে হবে 7। তো এই যে 7/30 এটাই অ্যান্সার। আবার এখানে উপরেরটার অ্যান্সার কত ছিল, হাফ, ঠিক আছে?
খ নাম্বার। এবার আমরা সলভ করব হচ্ছে গ নাম্বার। তো গ নাম্বার ম্যাথটা একটু দেখি কি বলছে। গ নাম্বার ম্যাথটা বলতেছে যে 4 এর চেয়ে ছোট, 4 এর চেয়ে ছোট, তার মানে 4 এর চেয়ে ছোট। আগে ছিল 4 দ্বারা বিভাজ্য, এবার হবে কি 4 এর চেয়ে ছোট। তাহলে 4 এর চেয়ে ছোট হওয়ার সম্ভাবনা কত হবে? নিচে কিন্তু যথারীতি 30, কারণ মোট ফলাফল 30। এবার আমাকে দেখতে হবে যে 4 এর চেয়ে ছোট, মানে 4 এর চেয়ে ছোট মানে কি। দেখো এখানে 4 তো এটা, তাই না? তাহলে 4 এর চেয়ে ছোট কয়জন আছে? 3, 2, 1, মানে 4 এর চেয়ে ছোট আছে 3টা। তাহলে এখানে মোট ফলাফল হবে হচ্ছে 3। তাহলে 3/10, এটা যদি কাটাকাটি করো তাহলে হবে কত? সরি, 3/30, এটা কাটাকাটি করলে হবে 1/10। তাহলে এটা হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নের অ্যান্সার। বুঝতে পারছো? তো 4 দ্বারা বিভাজ্য আমরা বুঝলাম এবং 4 এর চেয়ে ছোট আমরা বুঝলাম, ঠিক আছে। এবার বলছে ঘ নাম্বারে দেখো 22 এর চেয়ে বড় হবার সম্ভাবনা। তাহলে আমাদের লাস্ট কোশ্চেনটা চলে আসছে। এই কোশ্চেনটা এখন তোমাদের জন্য আমি হোমওয়ার্ক হিসেবে রাখতেছি, ঠিক আছে। তোমরা নিজেরা এটা দ্রুত সলভ করে এখনই কমেন্ট করে জানাও, তাহলে আমি বুঝবো যে তোমরা আসলেই ম্যাথটা বুঝতে পারছো। 22 এর চেয়ে বড় হবার সম্ভাবনা, 22 এর চেয়ে বড় হবার সম্ভাবনা। দেখো আমি একটু করে দিই, এখানেও নিচে কিন্তু হবে 30। এখন দেখতে হবে 22 এর চেয়ে বড় কতগুলো আছে। এই যে আমার ফলাফল এখানে সবগুলো লিখে রাখছি। তাহলে 22 এর চেয়ে কত বড় কতগুলো আছে সেগুলা গুণে যা হবে সেটা হবে হচ্ছে উপরে। তাহলে এই অ্যান্সারটা তোমরা চটফট কমেন্ট করো, তাহলে আমি বুঝবো যে অলরেডি তোমরা এই ম্যাথগুলো বুঝতে পারতেছো। তো 7 নাম্বার ম্যাথটা পরে আমরা দেখবো এবার 8 নাম্বার। 8 নাম্বার ম্যাথটা কি বলছে দেখো, যে কোন একটা লটারিতে 570টা টিকিট বিক্রি হয়েছে, মানে মোটমাট 570টা টিকিট আছে। রহিম 15টা টিকিট কিনছে, মানে কেউ একজন 15টা টিকিট কিনছে। টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে একটা টিকিট দ্বৈতভাবে প্রথম পুরস্কারের জন্য তোলা হলো। রহিমের প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা কত? তো এটা কিন্তু অনেক সিম্পল, এটা আর আমি করে দিচ্ছি না, কারণ দেখো টোটাল লটারিতে টিকিট আছে কয়টা? 570টা। তো তার মধ্যে রহিম কিনেছে কয়টা? 15টা। সো একটু খুবই কমন সেন্স দেখো, এই 15টা টিকিটের মধ্যে যদি একটা টিকিট উঠে তাহলে কিন্তু রহিম পুরস্কার পেয়ে গেল। তার মানে এখানে মোট ফলাফল হবে 570, আর রহিমের অনুকূলে ফলাফল হচ্ছে 15। তাহলে রহিমের পুরস্কার পাওয়ার সম্ভাবনা হবে 15/570, ঠিক আছে। 15/570, এটা হলো 8 নম্বর প্রশ্নের অ্যান্সার। ওকে, তো 15/570কে যদি কাটাকাটি করা যায় তাহলে তোমরা ভাগ করে কাটাকাটি করে ছোট করে নিবা। ওকে, এটা গেল 8 নাম্বার কোশ্চেন। এবার আমরা একটু পরের পেজে যাই, দেখি তারপরের প্রশ্নগুলোতে কেমন আছে। দেখো 9 নাম্বার প্রশ্নটা খেয়াল করো। 9 নাম্বার প্রশ্নটা হচ্ছে, একটা ছক্কা একবার নিক্ষেপ করা হলে জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত? একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত? এটা হচ্ছে 9 নাম্বার। সো আমি তোমাদের খুব সিম্পল ভাবে বুঝাই। দেখো একটা ছক্কা তুমি নিক্ষেপ করবে, মানে ছক্কা, লুডো খেলার ছক্কা। তো ছক্কায় কি কি আসতে পারে? ছক্কায় 1 উঠতে পারে, 2 উঠতে পারে, 3, 4, 5, 6। এই কয়টার বাইরে কিন্তু উঠবে না, 7 উঠবে না, 0 উঠবে না। ওকে, এই কয়টা উঠবে। তো তোমার এখন দেখো বলছে কি যে জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা। তো জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত, এটা তোমাকে বের করতে বলছে, ঠিক আছে। এখন খেয়াল করো, মানে তোমার এখানে মোট ফলাফল কত। আমি যদি তোমাকে বলি যে জোড় অথবা 3 দ্বারা বিভাজ্য, জোড় অথবা 3 দ্বারা বিভাজ্য হবার সম্ভাবনা। তো সিম্পলি খেয়াল করো, এখানে মোট ফলাফল কয়টা হবে? 1, 2, 3, 4, 5, 6। তার মানে মোট ফলাফল মানে নিচে হবে কত? 6। আর দেখো বলতেছে যে জোড় অথবা 3 দ্বারা বিভাজ্য, তার মানে কি
অথবা মানে কি দেখো, জোড় হলেও হবে, 3 দ্বারা বিভাজ্য হলেও কিন্তু হবে। তো দেখো তো তাহলে আবার অনুকূল ফলাফল কি কি? 2 কি হবে অনুকূল ফলাফল? দেখো, হ্যাঁ 2 জোড়। 4 কি হবে? হ্যাঁ 4 হবে, কারণ 4 জোড়। 6 কি হবে? হ্যাঁ হবে, কারণ 6 জোড়। মানে আমার অথবা মানে কি জানো? অথবা মানে হচ্ছে এটা হলেও হবে, এটা হলেও হবে, মানে জোড় হলেও হবে, অথবা 3 দ্বারা বিভাজ্য হলেও হবে। তো আমি দেখলাম জোড় আছে হচ্ছে 3টা, একটা হচ্ছে 2, একটা 4, একটা 6। এবার দেখো 3 দ্বারা বিভাজ্য কে কে? 3 দ্বারা বিভাজ্য আছে কিন্তু 3, তারপর আছে 6। তো 6 তো একবার আমি নিয়ে নিছি। তার মানে আমার অনুকূল ফলাফল হচ্ছে 2, 3, 4, 6, মানে 4টা হচ্ছে আমার অনুকূল ফলাফল। তাহলে এটা হচ্ছে 4। সো এটা এখন কাটাকাটি করলে দেখো, 2 দিয়ে কাটলে হচ্ছে এখানে 2 আর এখানে 3, তার মানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 2/3। বুঝতে পারছো কেমনে সলভ করলাম? অথবা মানে সবসময় বুঝবা যে অথবা 2 পারের যে কোনো একটা হলেই হবে, মানে এটা অথবা এটা। এই জন্য দেখো আমি জোড়গুলো আগে মার্ক করলাম, তারপরে 3 দ্বারা বিভাজ্যগুলো মার্ক করলাম। তো যাদের যাদের মার্ক পড়ছে তারাই হচ্ছে আমার অনুকূল ফলাফল, আর সবগুলা মিলে যেটা এটা হচ্ছে আমার মোট ফলাফল। ঠিক আছে? সো তোমরা বুঝতে পারতেছো কি না আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাই দিও, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে পরবর্তী পার্টটা দেখা কন্টিনিউ করো। তাহলে 9 নাম্বারটা বুঝলা। এরপরে দেখো 10 নাম্বার ম্যাথটা। 10 নাম্বারটা একটু নিজেরা পড়ো, দেখি কেমন বুঝতে পারো। আমিও তারপরে বাকিটা কমপ্লিট করে দেব। তো এই ম্যাথে বলা হচ্ছে দেখো যে কোন একটা স্বাস্থ্য কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী কম ওজনের 155টি শিশু, মানে 155টা শিশুর ওজন কম, স্বাভাবিক ওজনের 386টা শিশু এবং বেশি ওজনের 98টা শিশু জন্ম নেয়। মানে টোটাল 3 ক্যাটাগরির শিশু আছে। 155টা আছে কম ওজনের, স্বাভাবিক ওজনের আছে 386টা এবং বেশি ওজনের আছে 98টা। তো এখান থেকে তুমি একটা শিশু দৈবভাবে নির্বাচিত করছো। তো শিশুটি বেশি ওজনের হবার সম্ভাবনা কত? তো এই ম্যাথটা কি আর আমার করে দেওয়ার দরকার আছে? তোমরা নিজেরাই বলো। কারণ দেখো, তুমি ফার্স্ট অফ অল এখানে মোট বের করবা, মানে মোট শিশু কতগুলো আছে। তো মোট শিশু কতগুলো আছে? 155 যোগ 386 যোগ 98। মানে আমি যদি 10 নম্বর ম্যাথটার কথা বলি, তাহলে প্রথমে বলবা হচ্ছে মোট শিশু। তো মোট শিশু কত হবে? মোট শিশু হবে এই যে 155 যোগ 386, 155 যোগ 386 যোগ এই যে 98। সো এইটা যোগ করলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে এই ক্লিনিকে বা এই হাসপাতালে মোট কতগুলা শিশু আছে। মোট শিশু হবে হচ্ছে, এটা যোগ করলে দেখবে মোট শিশু হবে 639 জন। তাহলে এটা হচ্ছে মোট শিশু। এখন তোমাকে বলছে যে একটা শিশু তুমি দৈবভাবে নিবা, শিশুটা বেশি ওজনের হবার সম্ভাবনা কত? তাহলে দেখো মোট যেটা 639, এটা হবে কি তোমার নিচে হবে, আর বেশি ওজনের কতগুলো আছে দেখো, তোমাকে বলছে না যে শিশুটি বেশি ওজনের, তাহলে বেশি ওজনের আছে কত? 98। তাহলে এটা যাবে ওপরে, এবং মোট যেটা আসছে 639 এটা যাবে নিচে। তাহলে বেশি ওজনের হবার সম্ভাবনা কত হবে? 98 ডিভাইডেড বাই এই যে 639। ঠিক আছে? তো এগুলো তোমরা পারবা আশা করি, এটা আর আমি কমপ্লিট করতেছি না, নিজেরা একটু অবশ্যই কমপ্লিট করবা। এরপরে আমি যদি একটু 11 নম্বর ম্যাথের দিকে যাই, তাহলে দেখো 11 নম্বর ম্যাথটা বলতেছে কি, কোন একটা ফ্যাক্টরিতে নিয়োগকৃত লোকদের কাজের ধরন অনুযায়ী নিম্নভাবে শ্রেণীকৃত করা যায়। মানে ব্যবস্থাপনায় কাজ করে হচ্ছে 157 জন, এটা টেবিল আকারে দেওয়া আছে, ব্যাপার না। পরিদর্শক হিসেবে আছে হচ্ছে 52 জন, উৎপাদন কাজে আছে 1473 জন এবং অফিসিয়াল কাজে আছে 215 জন। সো একইভাবে এখানে তুমি মোট বের করতে পারবা, এগুলো সব যদি যোগ করো তাহলে মোট পাবা। ঠিক আছে? তো মোট কত হবে দেখো, 11, তাই না? তো আমি জাস্ট সংক্ষেপে লিখতেছি যে মোট কেমনে পাবা? এই যে এই সবগুলা যোগ করতে হবে। ঠিক আছে? 157 যোগ 52 যোগ 1443 যোগ 215। সো আমি একটু সবগুলো যোগ করে বসাই, তোমরা নিজেরা আস্তে ধীরে এগুলো যোগ করতে পারবা। ঠিক আছে? সবগুলা যোগ করলে হবে
1897। আমি যোগটা দেখালাম না, তোমরা নিজেরা যখন করবা তখন অবশ্যই ডিটেলস করবা, ঠিক আছে। তাহলে মোট হচ্ছে 1897 জন, তাই না, এমপ্লয়ি আছে, কর্তা কর্মচারী আছে। এবার প্রশ্নটা কি আছে দেখো, ক নম্বরে বলতেছে কি, ব্যবস্থাপনায় নিয়োজিত এর সম্ভাবনা। ব্যবস্থাপনায় নিয়োজিত এর সম্ভাবনা, এগুলা আমি একটা দুইটা করব, বাকিগুলো তোমরা পারবে। ব্যবস্থাপনা, তাই না, ব্যবস্থাপনায় নিয়োজিতের সম্ভাবনা। তাহলে ব্যবস্থাপনায় আছে কতগুলা সেটা আমার লাগবে। তো ব্যবস্থাপনায় আছে কতজন দেখো, ব্যবস্থাপনায় আছে 157 জন। তাহলে উপরে যাবে 157 ডিভাইডেড বাই মোট কতজন, 1897, মোট হচ্ছে 1897। তাহলে এটাই হচ্ছে ব্যবস্থাপনায় নিয়োজিতের সম্ভাবনা, অর্থাৎ 157 ডিভাইডেড বাই 1897। এখন যদি কাটাকাটি হয় একটু নিজেরা ক্যালকুলেটর করে চেক করে দেখতে পারো, যদি না হয় তাহলে ইটস ওকে, এটাই অ্যান্সার। তো ব্যবস্থাপনায় নিয়োজিত সম্ভাবনা বের করলাম। আচ্ছা, এবার দেখো বলতেছে যে ব্যবস্থাপনায় অথবা উৎপাদন কাজে নিয়োজিতের সম্ভাবনা। ব্যবস্থাপনায় অথবা উৎপাদন কাজে, যে অথবা মানে কি দেখো, আগের এই ম্যাথে কিন্তু অথবা ছিল। অথবা মানে হচ্ছে অথবার আগেরটা হলেও হবে, পরেরটা হলেও হবে, মানে জোর হলেও হবে, 3 দ্বারা বিভাজ্য হলেও হবে। যে অথবা, যে মানে এটা অথবা এটা, এটা অথবা এটা। তাহলে এই ম্যাথটা যদি আমি খ নাম্বার যদি করি, যে ব্যবস্থাপনায় অথবা উৎপাদন কাজে নিয়োজিত সময়, তার মানে কি, নিচে তো মোট ফলাফল হবে, মানে নিচে যে 1897 হবে, বুঝতে পারতেছো। আর ওপরে তাহলে কি হবে দেখো, বলছে ব্যবস্থাপনায় অথবা উৎপাদন কাজে, তার মানে ব্যবস্থাপনার হলেও চলবে, উৎপাদন কাজের হলেও চলবে। তার মানে ওপরে হবে ব্যবস্থাপনা আর উৎপাদনের দুইটার যোগফল, মানে ব্যবস্থাপনায় আছে 157, উৎপাদন কাজে আছে 1443। তাহলে খ নাম্বার প্রশ্নের অ্যান্সারটা হবে, আমি আর ডিটেল লিখতেছি না, আমি শুধু জাস্ট টু দা পয়েন্টে অ্যান্সারটা লিখে দিই। খ নাম্বার প্রশ্নের নিচে হবে হচ্ছে, নিচে হবে মোট ফলাফল মানে 1897, আর ওপরে হবে কি দেখো, বলছে ব্যবস্থাপনা অথবা উৎপাদন কাজ, তার মানে ব্যবস্থাপনা যতজন আছে এবং ব্যবস্থাপনা আছে 157 জন, উৎপাদন কাজে আছে কত, 1473 জন। তার মানে 157 আর 1473 যোগ করে যে সংখ্যাটা আসবে এটা হবে হচ্ছে 1630, এটা উপরে। তাহলে এটা হচ্ছে তোমার খ নাম্বারের অ্যান্সার। ওকে, এবার আমি যদি গ নাম্বারে যাই, দেখো গ নাম্বার প্রশ্নটা হচ্ছে, বলছে উৎপাদন কাজে নিয়োজিত নয়, উৎপাদন কাজে নিয়োজিত নয় এর সম্ভাবনা। তো এটা আমি ওই যে আগে একটা উদাহরণে বললাম না, নয় এর ব্যাপারটা কি, নয়ের ব্যাপারটা হচ্ছে আমরা কমপ্লিমেন্ট দিয়ে সলভ করব, মানে উৎপাদন কাজে নিয়োজিত নয় এটার সম্ভাবনা বের করতে বলছে না। সো এটা করবা কি, তোমরা ফার্স্টে বের করবা যে উৎপাদন কাজে, উৎপাদন কাজে নিয়োজিত সম্ভাবনা বের করবো পয়লা, উৎপাদন কাজে নিয়োজিতর সম্ভাবনা, এটা ফার্স্টে বের করব। উৎপাদন কাজে নিয়োজিত কতজন আছে, তাহলে নিচে কত 1897, আর উৎপাদন কাজে আছে কতজন দেখো, এই যে উৎপাদন কাজে আছে 1443, উৎপাদন কাজে আছে 1443, সরি 1473। তাহলে এটা হচ্ছে উপরে, তার মানে 1473 ডিভাইডেড বাই 1897, এটা হচ্ছে উৎপাদন কাজে নিয়োজিতর সম্ভাবনা। ঠিক আছে, এটা হচ্ছে কি উৎপাদন কাজে নিয়োজিতর সম্ভাবনা। তাহলে এখন আমাকে বের করতে হবে কি, উৎপাদন কাজে নিয়োজিত নয় এর সম্ভাবনা। আমি সংক্ষেপে লিখতেছি, নিয়োজিত নয় এর সম্ভাবনা। তো তোমাকে একটা সম্ভাবনার কমপ্লিমেন্ট থিওরি বলি, কোনো ঘটনা ঘটার সম্ভাবনা আর কোনো ঘটনা না ঘটার সম্ভাবনা, এই দুইটা যোগ করলে যোগফল হয় 1। ঠিক আছে, মানে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা যদি হয় 3/2, তাহলে 1 থেকে আমি যদি 3/2 বাদ দিই, তাহলে আমরা পাবো এই ঘটনা না ঘটার সম্ভাবনা। তার মানে দেখো, উৎপাদন কাজে নিয়োজিত হবার সম্ভাবনা হচ্ছে এটা বাই এটা, তাহলে উৎপাদন কাজে নিয়োজিত নয় এর সম্ভাবনা হবে 1 মাইনাস
এটা বাই এটা, মানে এই যে 1473/1897, মানে কোনো ঘটা ঘটার সম্ভাবনাটা আমি যদি 1 থেকে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা বাদ দিই, তাহলে আমরা পাবো ওই ঘটনাটা না ঘটার সম্ভাবনা। ওকে, তার মানে এই যে 1473/1897, এটা ছিল হচ্ছে উৎপাদন কাজে নিয়োজিতর সম্ভাবনা। তো আমি যদি 1 থেকে এটা বাদ দিই, তাহলে আমি পাবো উৎপাদন কাজে নিয়োজিত না এর সম্ভাবনা। সো এটা তোমরা একটু লসাগু করলেই বুঝতে পারবা এটার রেজাল্টটা কত আসবে। রেজাল্টটা আসবে হচ্ছে 424 ডিভাইডেড বাই 1897। আমি ক্যালকুলেশনগুলো দেখাচ্ছি না, তোমরা জাস্ট নিজেরা ক্যালকুলেশন করতে পারবে। আমি জানি ক্যালকুলেটর দিলে এটা ইজিলি করা যায়। তো এটা কত নাম্বার গেল? 11 নাম্বার। এখন দেখো 11-র মতো হুবহু একটা প্রশ্ন হচ্ছে 12 নম্বরে, এবং এটা এখন তোমরা অনায়াসে পারবা। মানে এটা প্রশ্ন বলছে যে 2000 লাইসেন্স প্রাপ্ত ড্রাইভারের মধ্যে একটা পরিসংখ্যান চালাইছে আর কি। হ্যাঁ, তো ট্রাফিক আইন ভঙ্গের সংখ্যা প্রথমটা বলা হচ্ছে 0 ট্রাফিক আইন ভাঙছে, 0 মানে একটাও ট্রাফিক আইন ভাঙে নাই এমন মানুষ আছে হচ্ছে 1910। একটাও ট্রাফিক আইন ভাঙে না এমন মানুষ আছে 1910। একটা ট্রাফিক আইন ভাঙছে এমন মানুষ আছে 46। 2টা ট্রাফিক আইন ভাঙছে এমন মানুষ 18। 3টা ভাঙছে 12। 4টা ভাঙছে 9 জন, এবং 4-এর অধিক ট্রাফিক আইন ভাঙছে হচ্ছে 5 জন। সো তোমরা এখন এই যে বলছে একটা ড্রাইভারকে দুইভাবে নেওয়া হলো, ড্রাইভারটি একবার আইন ভাঙার সম্ভাবনা কত? তার মানে দেখো একবার আইন ভাঙছে কয়জন? 46 জন। আর মোট কত? মোট হচ্ছে 2000। তার মানে একবার আইন ভাঙার সম্ভাবনা হবে, এই যে একবার কতজন আছে? 46। তাহলে ক নাম্বারের উত্তর হবে 46 বাই ওই যে 2000। এইভাবে তোমরা বাকিগুলো করতে পারবা আশা করি। যেমন খ নাম্বার বলছে দেখো ড্রাইভারটির 4-এর অধিকবার আইন ভঙ্গ করার সম্ভাবনা, তাহলে 4-এর অধিকবার ভাঙছে কয়বার? এই যে ড্রাইভারের সংখ্যা কত? 5। তাহলে 4-এর অধিকবার আইন ভঙ্গ করার সম্ভাবনা হবে 5 বাই ওই যে 2000। এগুলো কি করে দেওয়ার দরকার আছে আমার? আশা করি দরকার নাই, তুমি অনায়াসেই করতে পারবা। ঠিক আছে, তো এই পর্যন্ত গেল আমাদের বেসিক কথাবার্তার, অর্থাৎ বেসিক কিছু ম্যাথ। এরপরে দেখো 13 নম্বর থেকে শুরু হলো কিন্তু আমাদের যে প্রবাবিলিটি ট্রি আঁকতে হবে, সেই প্রবাবিলিটি ট্রি এর মাধ্যমে আমাদের এখন সলভ করতে হবে। তো প্রবাবিলিটি ট্রিটা হচ্ছে আমাদের, এটা পরীক্ষায় একটা অনেক গুরুত্বপূর্ণ। যেমন এই উদাহরণটা শুরু হয়েছে মনে করো এখান থেকে, এই ভিতরে আমি আর ডিটেলস যাচ্ছি না, আমি জাস্ট ম্যাথে চলে যাবো সরাসরি, কারণ এগুলো পড়তে গেলে হয়তো অনেক সময় লাগবে, এটা তোমরা নিজেরা পড়ে নিবা। ঠিক আছে, এই যে প্রবাবিলিটি ট্রি এর মাধ্যমে এখানে একটা ম্যাথ সলভ করা আছে, আমি এগুলো আবার বিস্তারিত নিজে করাই দেব। তো এইখানে আমরা আবার যাচ্ছি ফিরে, এই যে তো দেখো প্রথমটা বলা আছে একটি মুদ্রা ও একটি ছক্কা নিক্ষেপ ঘটনায় প্রবাবিলিটি ট্রি তৈরি করো। তার মানে প্রবাবিলিটি ট্রি তৈরি করতে বলছে জাস্ট, এটাতে কোনো কিছু সমাধান করতে আসলে বলে নাই। হ্যাঁ, তো আমরা আসলে কিভাবে সলভ প্রবাবিলিটি ট্রিটা তৈরি করতে পারি দেখো, এটা হচ্ছে 13 নাম্বার কোশ্চেন। আমি একটু এখানে মার্ক করতেছি 13। তো একটা মুদ্রা এবং একটা ছক্কা নিক্ষেপ করছে, তার মানে ফার্স্টে তুমি নিক্ষেপ করছো হচ্ছে মুদ্রা এবং তারপর নিক্ষেপ করছো ছক্কা। তাহলে আমি ধরো এখানে এভাবে লিখতেছি জিনিসটাকে যে মুদ্রা, আমি ফার্স্টে লিখতেছি মুদ্রা। তাহলে বলো মুদ্রাতে কি কি হতে পারে? মুদ্রাতে হেড হতে পারে, টেল হতে পারে, মানে এখান থেকে 2টা ব্রাঞ্চ আসবে, একটা হচ্ছে হেড আর আরেকটা ব্রাঞ্চ যাবে সেটা হচ্ছে টেল। ঠিক আছে, তার মানে মুদ্রা নিক্ষেপের ঘটনাতে 2টা ঘটনা ঘটতে পারে, একটা হেড আসতে পারে, একটা টেল আসতে পারে। এখন তুমি মুদ্রা নিক্ষেপ করনি, তারপরে আবার কি নিক্ষেপ করছো? এই যে একটা ছক্কাও নিক্ষেপ করছো। ঠিক আছে, একটা মুদ্রা একটা ছক্কা। তো ধরো মুদ্রাতে হেড আসলো, মুদ্রাতে মনে করো হেড আসলো, তাহলে ছক্কাতে কি কি আসতে পারে? ছক্কাতে আসতে পারে 1, এভাবে দেখালে হবে, সমস্যা নাই। তারপর আসতে পারে কত? 2, তারপর আসতে পারে কত? 3, তারপর আসতে পারে কত? 4, তারপর আসতে পারে 5 এবং সর্বশেষ আসতে পারে হচ্ছে 6। মানে মুদ্রাতে হেড, মুদ্রাতে টেল, 2টা ঘটনা মুদ্রার। আচ্ছা, তারপরে হেডের সময় আবার ছক্কার যে 6টা ঘটনা সেই 6টা দিবা। একইভাবে আবার টেলের ক্ষেত্রে কিন্তু হতে পারে, মানে টেলের ক্ষেত্রে আবার দেখো একটা ঘটনা, 2টা ঘটনা, 3টা ঘটনা, 4টা ঘটনা, 5টা ঘটনা, 6টা ঘটনা। মানে এটার আবার আসতে পারে এরকম 1, 2, 3, 4,
5 6। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের প্রবাবিলিটি ট্রি। খুব সিম্পল একটা জিনিস, এটুকু এঁকে দিতে পারলেই কিন্তু তোমার এই কোশ্চেনের অ্যান্সারটা হয়ে যাবে যে একটা মুদ্রা আর একটা ছক্কা নিক্ষেপের ঘটনায় প্রবাবিলিটি ট্রি তৈরি করো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি ট্রি। মানে মুদ্রাতে কি কি হতে পারে? মুদ্রাতে হেড হতে পারে, টেল হতে পারে। এখন মুদ্রাতে যদি হেড হয় তাহলে ছক্কাতে আবার কি কি হতে পারে সেটা, অথবা মুদ্রাতে টেল হলে ছক্কাতে কি কি হতে পারে সেটা। এই হচ্ছে আমাদের প্রবাবিলিটি ট্রি। ওকে, আচ্ছা, তাহলে 13 গেল। এবার 14 নম্বর দেখো যে প্রবাবিলিটি ট্রি এর সাহায্যে নিচের ছকটি পূরণ করো। মানে এখানে একটা ম্যাথ দেওয়া আছে দেখো তোমাদের বইতে, এই যে। তো কি করা হয়েছে দেখো যে একবার মুদ্রা নিক্ষেপ, একবার মুদ্রা নিক্ষেপ। আচ্ছা, একবার মুদ্রা নিক্ষেপে কি কি ঘটতে পারে দেখি তোমরা বলতে পারো কিনা। এটা হচ্ছে 14 নম্বর কোশ্চেন। মনে করো আমি এখানে জাস্ট লিখতেছি মুদ্রা, মুদ্রা। তো মুদ্রা আমি একবার নিক্ষেপ করব, মানে এখান থেকে দুইটা ব্রাঞ্চ বের হবে, একটা হচ্ছে হেড এবং একটা হচ্ছে টেল। বুঝছো? তাহলে একবার মুদ্রা নিক্ষেপে দেখো, একবার মুদ্রা নিক্ষেপে এটি বলছে সম্ভাব্য ফলাফল। তাহলে সম্ভাব্য ফলাফল কি হবে? হয় হেড হবে, না হয় টেল হবে। হেড হবে, না হলে টেল হবে। এবং এখানে বলতেছে সম্ভাবনা, মানে প্রবাবিলিটি অফ টেল, মানে কি টেল পড়ার সম্ভাবনা। সো এখানে মোট ফলাফলই তো ভাই দুইটা, দেখো হয় হেড না হলে টেল। তো টেল পড়ার সম্ভাবনা, তাহলে টেল পড়ার সম্ভাবনা কত হবে? টেল কয়টা? একটা, তার মানে এটা হবে হচ্ছে 1/2। ওকে, এবার দেখো 2 নাম্বার বলছে আমি ছকটা পূরণ করতেছি না, তোমার খাতায় এঁকে পূরণ করবা। দুইবার মুদ্রা নিক্ষেপ, দুইবার মুদ্রা নিক্ষেপ। তো আমি তো এটা থেকে দেখাই, একবার তো আমি নিক্ষেপ করছি, এখন এখান থেকে আমি আবার নিক্ষেপ করবো, মানে এখান থেকে আবার দুইটা বের হবে, একটা হবে হচ্ছে হেড, একটা বের হবে টেল। আবার এখান থেকে কি হবে? হ্যাঁ, এখান থেকেও দুইটা হবে, একটা হেড, একটা টেল। তাহলে দুইবার নিক্ষেপের ঘটনা দেখো সম্ভাব্য ফলাফলটা কি হতে পারে? সম্ভাব্য ফলাফল দেখো হতে পারে হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল। আমি সম্ভাব্য ফলাফলটা একটু অন্য জায়গায় দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। মানে দুইবার নিক্ষেপের ঘটনায় সম্ভাব্য ফলাফল তোমরা পরীক্ষায় লিখবে এভাবে, হ্যাঁ, সম্ভাব্য ফলাফল। তোমরা সম্ভাব্য ফলাফল কি কি হতে পারে দেখো দুইবার নিক্ষেপের ক্ষেত্রে? হেড হেড, মানে হেড হেড, তারপর হতে পারে হেড টেল, তারপর হতে পারে টেল হেড, এবং সর্বশেষ হতে পারে টেল টেল, সর্বশেষ হতে পারে টেল টেল। তার মানে এই যে দুইবার নিক্ষেপের ঘটনা আমার অনুকূল ফলাফল বা সম্ভাব্য ফলাফল হবে এই চারটা। মানে এই ঘরটা যে সম্ভাব্য সকল ফলাফল এই ঘরে বসবে তখন এই যে এটা হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল। এবার তোমাকে বের করতে বলছে দেখো প্রবাবিলিটি অফ ওয়ান হেড। ওয়ান হেড মানে কি জানো? প্রবাবিলিটি অফ একটা হেড। সো প্রবাবিলিটি অফ ওয়ান হেড মানে একটা হেড পড়ার সম্ভাবনা। তাহলে মোট ফলাফল কয়টা? 1 2 3 4টা। একটা হেড আছে কোথায় দেখো? একটা হেড আছে হচ্ছে এই যে এখানে একটা হেড আছে, এবং এইখানে দেখো একটা হেড আছে। তার মানে একটা হেড পড়ার সম্ভাবনা কত বলতে পারবো আমরা? একটা হেড আছে কয় জায়গাতে? এক জায়গাতে, দুই জায়গাতে। তাহলে অনুকূল ফলাফল হচ্ছে 2 আর মোট ফলাফল 4। সো এটা ফার্দার কাটাকাটি করলে হবে 1/2। তার মানে আমরা একটা হেড পড়ার সম্ভাবনা বের করলাম। এবার বলছে প্রবাবিলিটি অফ হেড টেল, প্রবাবিলিটি অফ হেড টেল মানে এই যে পয়লা হেড হবে তারপর টেল হবে। দেখো তো এবার আমরা সেকেন্ডটা বের করবো যে প্রবাবিলিটি অফ হেড টেল। তাহলে বলো নিচে হবে মোট ফলাফল, মানে এই যে 1 2 3 4, নিচে হবে টোটালটা। এবং হেড টেল এই ওরিয়েন্টেশনে আসছে কয়বার দেখো তো? এই যে একবার, এই যে এটা হেড টেল, এই যে হেড টেল। তাহলে হেড টেল এই ওরিয়েন্টেশনে তো একটা মাত্রই আছে, তাহলে অনুকূল ফলাফল হবে 1। সো এই দুটাই হবে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝা গেল? এবার দেখো আমাদের সর্বশেষ যেটা 3বার নিক্ষেপ করছে। তার মানে আমি এই ট্রিটা থেকে দেখা দিচ্ছি, হ্যাঁ। 3বার নিক্ষেপের মানে কি জানো? এখান থেকে তখন আবার 2টা করে ব্রাঞ্চ বের হবে, একটা হেড একটা টেল। এখান থেকে আবার 2টা ব্রাঞ্চ বের হবে, একটা হেড একটা টেল। এখান থেকে আবার 2টা বের হবে, একটা হেড একটা টেল। এখান থেকে আবার 2টা বের হবে, একটা হেড একটা টেল। বুঝা গেল? সো এবার আমাদের তাহলে সম্ভাব্য ফলাফল কি হবে?
সম্ভাব্য ফলাফল এবার আমি বের করতেছি আবারও 3টার ক্ষেত্রে সম্ভাব্য ফলাফল। তোমরা এটা নিজেরা আঁচ করতে পারতেছো কি এবার সম্ভাব্য ফলাফল কয়টা হবে? দেখো আমি এখানে আমার সবগুলো ব্রাঞ্চ কাউন্ট করতে হবে। দেখো হেড 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 এটা একবার, তারপরে হেড হেড টেল এটা একবার, তারপরে সম্ভাব্য ফলাফল একবার একটু লিস্ট করি। হেড 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 কমা হেড হেড টেল, দেখো তোমরা হেড 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 টেল, তারপর হবে হেড টেল হেড, হেড টেল হেড, তারপর হবে হেড টেল টেল, হেড টেল টেল, তারপরে এদিকে শেষ, এবার এদিকে টেল হেড হেড, টেল হেড টেল হেড হেড, তারপর হবে কি টেল হেড টেল, তোমরা নিজেরা করতে পারবা এগুলো। টেল হেড টেল, তারপর হবে হচ্ছে টেল টেল হেড, টেল টেল হেড এবং সর্বশেষ টেল টেল টেল, টেল টেল টেল। তাহলে মোট ফলাফল কয়টা? 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে মোট ফলাফল হচ্ছে 8টা, টোটাল হচ্ছে 8, টোটাল 8টি। ওকে, এবার দেখো আমাদেরকে তারা কি বের করতে বলছে। আমাদেরকে বের করতে বলছে প্রবাবিলিটি অফ হেড হেড টেল, প্রবাবিলিটি অফ হেড হেড টেল। সো আমরা বের করব প্রবাবিলিটি অফ হেড হেড টেল, তার মানে হেড হেড টেল মোট কয়টা? মোট হচ্ছে 8টা, তাহলে নিচে 8। ওকে, এখন হেড হেড টেল এই জিনিস কয়বার আছে দেখো তো, এই যে দেখো 2 নম্বরে হেড হেড টেল, এই জিনিস কিন্তু একবারই আছে, এই ওরিয়েন্টেশন হেড হেড টেল। তাহলে মোট ফলাফল হবে, অনুকূল ফলাফল হবে 1, তাহলে 1/8, এটাই হচ্ছে আমার এটার অ্যান্সার। এবং পরেরটা দেখো প্রবাবিলিটি অফ 2 হেড, 2 হেড মানে কি তোমরা জানো, প্রবাবিলিটি অফ 2 হেড, 2 হেড মানে হচ্ছে 2টা হেড পাওয়ার সম্ভাবনা। তাহলে নিচে কত হবে? নিচে যথারীতি 8। তো দেখো তুমি এখন গুণে দেখো তো 2টা হেড কটার আছে? 2টা হেড দেখো, এই যে এখানে 2টা হেড আছে, এখানে 2টা হেড আছে, আর কোথায় আছে? এখানে 2টা হেড আছে, আর কোথাও কি আছে দেখো তো? এখানে 3টা হেড না, হবে না। এখানে একটা হেড হবে না, এখানে একটা হেড হবে না, এখানে একটা হেড হবে না, এখানে তো হেডই নেই। তার মানে 2 হেড মানে 2টা হেড আছে কোথায় কোথায় দেখো, এই যে একটা জায়গায় আছে, 2টা জায়গায় আছে, 3টা জায়গায় আছে। তাহলে আমার অনুকূল ফলাফল হবে 3, অর্থাৎ 3/8। এটা হচ্ছে এটার অ্যান্সার। বুঝতে পারছো আশা করি। না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবা, তোমার কোনো ডাউট থাকলে বা যদি বুঝতে পারো সেটাও তুমি আমাকে জানাবা, ঠিক আছে? তো এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো। এবার 15 নম্বর ম্যাথটা দেখে আমরা যাব। হ্যাঁ, তো 15 নম্বর ম্যাথটা কি বলা হচ্ছে দেখো, যে কোনো একজন লোকের ঢাকা হতে রাজশাহী ট্রেনে যাবার সম্ভাবনা হচ্ছে 5/9। মানে লোকটা ঢাকা থেকে ট্রেনে রাজশাহী যাবে, ট্রেনে তার সম্ভাবনা হচ্ছে 5/9। এবং রাজশাহী হতে দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 2/7। তো বলছে প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে এই 2টা প্রশ্নের সলভ করতে হবে। সো আমরা ফার্স্টে আগে প্রবাবিলিটি ট্রিটা ব্যবহার করব। 15 নম্বর কোশ্চেন এটা। তো লোকটা আছে হচ্ছে ঢাকা, লোকটা আছে ঢাকা, মনে করো এটা ঢাকা, লোকটা আছে কোথায়? ঢাকা। সো ঢাকা থেকে সে রাজশাহী যাবে, মনে করলাম এখানে রাজশাহী, এটা হচ্ছে রাজশাহী। সো ঢাকা থেকে রাজশাহী যাওয়ার ওয়ে তার কাছে দেখো, তার ট্রেনে যাবার সম্ভাবনা হচ্ছে 5/9। তার মানে ঢাকা থেকে সে রাজশাহী যাবে একটা ভাবে যাইতে পারে, সেটা হচ্ছে ট্রেনে। তো ট্রেনে যাইতে পারে, আরেকটা ভাবে যাইতে পারে, সেটা হচ্ছে ট্রেনে নাও যাইতে পারে, আরেকটা হচ্ছে কি ট্রেনে নয়। এটা রাজশাহী, ধরো এটা রাজশাহী। তাহলে ঢাকা থেকে সে রাজশাহী যাবে, তার কাছে 2টা, একটা হচ্ছে সে ট্রেনে যাইতে পারে, আরেকটা হচ্ছে ট্রেনে নয় যাইতে পারে। মানে কি দেখো, তার কিন্তু ঢাকা থেকে রাজশাহী যাওয়ার ট্রেনে যাওয়ার সম্ভাবনা দেওয়া আছে 5/9। তাহলে ট্রেনে যাওয়ার সম্ভাবনাটা আমি লিখে দিলাম 5/9। তাহলে একটু আগের ম্যাথে আমি তোমাকে বললাম যে কোন একটা ঘটনা ঘটার সম্ভাবনা যা হবে
ওয়ান থেকে যদি আমি ওইটা বাদ দিই তাহলে আমি ওই ঘটনাটা না ঘটার সম্ভাবনা পাবো। তাহলে তার ঢাকা থেকে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা 5/9, তাহলে তার ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত হয়? তাহলে 1 থেকে তুমি 5/9 বাদ দাও, মানে এই যে 1 - 5/9, তাহলে ধরো 9 হবে লসাগু, তাহলে 9 কে 9 বিয়োগ 5 মানে 4/9, তাহলে 4/9 হবে হচ্ছে কি ট্রেনের 9 এটার সম্ভাবনা। তাহলে ট্রেনের 9 এটার সম্ভাবনা হচ্ছে 4/9। ক্লিয়ার এটা? এবার রাজশাহী থেকে সে যাবে হচ্ছে দিনাজপুর, এবং দিনাজপুর তার বাসে যাওয়ার সম্ভাবনা 2/7। তাহলে রাজশাহী থেকে দিনাজপুর যাবে, ধরো এটা দিনাজপুর, দিনাজ আমি সংক্ষেপে লিখে দিলাম দিনাজ। তাহলে সে দুইভাবে যাইতে পারে, একটা হচ্ছে বাসে আর আরেকটা হচ্ছে বাসে 9 দিনাজপুর। ঠিক আছে, মানে ধরলাম আমি রাজশাহী থেকে, ধরো সে ট্রেনে রাজশাহী আসছে, মানে সে এখন রাজশাহীতে আছে, এখান থেকে সে দিনাজপুর যাবে হয় বাসে, না হলে কি বাসে 9। আচ্ছা, অথবা ধরো লোকটা রাজশাহী আসছিল ট্রেনে 9, এখন সে এখানে আছে, এখান থেকেও সে আবার দিনাজপুর যাবে, তাহলে তার জন্য এখনো 2টা পথ। দিনাজপুর, দেখো প্রবাবিলিটি ট্রিটা বুঝতে পারলে কিন্তু খুব ইজি। তাহলে রাজশাহী থেকে দিনাজপুর সে দুইভাবে যাইতে পারে, ওই যে একটা হচ্ছে বাসে আর একটা হচ্ছে কি বাসে 9। ঠিক আছে, তো এই হচ্ছে আমার প্রবাবিলিটি। তো রাজশাহী থেকে দিনাজপুর তার বাসে যাওয়ার সম্ভাবনা কত? 2/7। তাহলে বাসে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 2/7, আর বাসে 9 সম্ভাবনা তাহলে কত হবে? 1 বিয়োগ এই যে 2/7, তাহলে এটা করলে দেখবো আসবে হচ্ছে 5/7। আবার এখানে বাসে, তাহলে বাসে যাওয়ার সম্ভাবনা দেওয়াই আছে 2/7, আর বাসে 9 এটার সম্ভাবনা তাহলে কত হবে? 5/7। এইবার আমাদের প্রবাবিলিটি ট্রি আঁকা কিন্তু কমপ্লিট। ঠিক আছে, আমার এটা দেখতে খারাপ হয়েছে, তুমি সুন্দর মতো আস্তে ধীরে একবার এই স্কেল ধরে ধরে আঁকবা। ঠিক আছে, তাহলে সুন্দর হবে। এবার আমাদের প্রশ্নটা কি বলেছে দেখো, ক নম্বর প্রশ্ন হচ্ছে লোকটা ঢাকা হতে ট্রেনে 9 এবং রাজশাহী হতে দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা কত? তার মানে ক নম্বর প্রশ্ন হচ্ছে কি, ক নম্বর প্রশ্ন হচ্ছে রাজশাহী ট্রেনে 9 এবং রাজশাহী হতে দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা। তার মানে রাজশাহী ট্রেনে 9, রাজশাহী ট্রেনে 9 এবং দিনাজপুর বাসে যাবার সম্ভাবনা। তো রাজশাহী ট্রেনে 9, দেখো রাজশাহী ট্রেনে 9 এবং রাজশাহী হতে দিনাজপুর বাসে যাবার সম্ভাবনা। তাহলে ঢাকা থেকে রাজশাহী ট্রেনে 9, তার মানে ঢাকা থেকে রাজশাহী ট্রেনে 9 এমন সম্ভাবনা কত? 4/9। বুঝো কথাটা, এই যে রাজশাহী ট্রেনে 9 এবং দিনাজপুর বাসে, তাহলে রাজশাহী তুমি ট্রেনে 9 করে আসলে এবং এখান থেকে দিনাজপুর যেতে হবে তোমাকে বাসে, তাহলে সেই সম্ভাবনা কত? 2/7। তাহলে লোকটার ঢাকা থেকে রাজশাহী ট্রেনে 9 এবং রাজশাহী থেকে দিনাজপুর বাসে যাবার সম্ভাবনা, তাহলে মোট সম্ভাবনা হবে হচ্ছে এবং মানে গুণ, এটা মনে রাখবে, এবং মানে হচ্ছে গুণ আর অথবা মানে হচ্ছে যোগ। সম্ভাবনার ক্ষেত্রে এই দুটা খুব গুরুত্বপূর্ণ। ঢাকা থেকে রাজশাহী ট্রেনে 9 এর সম্ভাবনা কত? 4/9, তাহলে 4/9 গুণ রাজশাহী থেকে দিনাজপুর বাসে, তাহলে রাজশাহী থেকে দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা কত? 2/7, তাহলে 4/9 গুণ 2/7। সো এটা যদি এখন তুমি মাল্টিপ্লাই করো তাহলে টোটাল অ্যান্সারটা পেয়ে যাবে 4/9 গুণ 2/7। তো এটা যদি আমি এখন গুণ করি তাহলে 4 দুগুণ উপরে হবে কত? 8/7 আর 9 গুণ করলে হবে 63। সো এটার অ্যান্সারটা আশা করি বুঝতে পারছো। এবার খ নাম্বার ম্যাথটার দিকে যাব, বাট তার আগে তোমাদেরকে একটু বলি খ নাম্বার ম্যাথটা। দেখো লোকটা রাজশাহী ট্রেনে কিন্তু দিনাজপুর বাসে না যাওয়ার সম্ভাবনা, তার মানে এবার রাজশাহী আসতে হবে ভাই ট্রেনে, রাজশাহী আসতে হবে এবার ট্রেনে, মানে এটা। আর রাজশাহী থেকে তুমি দিনাজপুর যাবে হচ্ছে কিভাবে? দেখো বাসে না, তার মানে এটা হচ্ছে বাসে, বাসে না, তার মানে এবার এই দেখো বাসে না।
তাহলে এইবারের অ্যান্সার কত হবে তোমরা নিজেরা বুঝতে পারবে নিশ্চয়ই। এই যে এবং বলছে যেহেতু, ঠিক আছে না, লোকটা রাজশাহী ট্রেনে কিন্তু দিনাজপুর বাসে না, এই যে কিন্তু কিন্তু এবং এর কাজ করে, ঠিক আছে। এগুলো কনফিউশন হওয়ার কিছু নাই, কিন্তু মানেও কিন্তু এবং এর কাজ করতেছে, ঠিক আছে। তার মানে লোকটা রাজশাহী ট্রেনে আসবে সম্ভাবনা এবং দিনাজপুর বাসে না যাবে। তাহলে রাজশাহী ট্রেনে আসার সম্ভাবনা কত? 5/9। আর দিনাজপুর বাসে না যাওয়ার সম্ভাবনা কত? 5/7। তাহলে এই দুইটার গুণ করলেই আমাদের অ্যান্সার চলে আসবে খ নাম্বার প্রশ্নের। বুঝতে পারছো? এটা তোমরা, আমি তোমাদের জন্য রাখতেছি, তোমরা নিজেরা করে অবশ্য অ্যান্সারটা আমাকে জানাবা কমেন্টে। ওকে, এরপরে দেখো সেম একটা ম্যাথ আছে, হচ্ছে 16 নাম্বার। একজন লোক ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনে যাওয়ার সম্ভাবনা এত, বাসে যাওয়ার সম্ভাবনা এত, প্লেনে যাওয়ার সম্ভাবনা এত। আবার চট্টগ্রাম থেকে কক্সেস বাজার বাসে যাওয়ার সম্ভাবনা এত, গাড়িতে যাওয়ার সম্ভাবনা এত। তাহলে প্রবাবিলিটি ব্যবহার করে লোকটার চট্টগ্রাম ট্রেনে এবং কক্সবাজার বাসে যাওয়ার সময়, তার মানে চট্টগ্রামেরটা ট্রেনের নেওয়া লাগবে এবং কক্সবাজারেরটা বাসের সম্ভাবনা নিয়ে দেখো, যেহেতু এখানে এবং আছে তাহলে ওই দুই সম্ভাবনারে গুণ করলে তুমি আলটিমেট অ্যান্সারটা পেয়ে যাবে, ঠিক আছে। তো এটা অনুশীলনের কত গেল? 15 এবং 16। আমি তোমাদেরকে আরেকটু রিকমেন্ড করবো যে তোমাদের উদাহরণ 9 দেখো একটা ম্যাথ আছে, এই ম্যাথটা হুবহু সেম, এই ম্যাথটাও তোমরা ট্রাই মারবে, হ্যাঁ, এটাও নিজেরা করবা। এই যে উদাহরণ 9 নম্বরে কিন্তু সেম ম্যাথ, এবং দেখো এই যে প্রবাবিলিটি ট্রি যেভাবে আমি আঁকলাম তোমাদের একটু আগে, সেই প্রবাবিলিটি ট্রিটা এখানে আঁকা আছে। একজন লোক ঢাকা থেকে খুলনা বাসে যাওয়ার সম্ভাবনা এত, খুলনা হতে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা এত, এই আর কি অ্যান্সারটা, ঠিক আছে। তাই এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো আশা করি। এখন আমি আবার অনুশীলনীতে ব্যাক যাই। দেখো আমার মোটামুটি কিন্তু তোমাদেরকে 16 নাম্বার পর্যন্ত একটা ধারণা দেওয়া কমপ্লিট, হ্যাঁ। তোমরা যারা প্রথম থেকে ক্লাসটা কন্টিনিউ করলা তারা কিন্তু এখন 16 নাম্বার পর্যন্ত যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবা। এরপরে 17 নাম্বারটা হচ্ছে একটা সিকিউ, যেটা অলরেডি দেখো এগুলো আমি কিন্তু আলোচনা করেছি। দেখো এই যে একটা 2 টাকার মুদ্রা 4 বার নিক্ষেপ করা হলো, তো 4 বারেরটার প্রবাবিলিটি আমি দেখাইনি, যদিও আমি কিন্তু 3 বারে দেখাচ্ছি। এই যে এটা দেখো, দেখো একবার নিক্ষেপ করলে এই যে 2 রকম হলো, তারপর আবার এখান থেকে ব্রাঞ্চ হলো, 2 বার হলো, তারপর আবার এখান থেকে, তাহলে 3 বার হলো। 4 বার মানে কি জানো? এই যে এইগুলো ইচ অ্যান্ড প্রত্যেক পয়েন্ট থেকে আবার 2টা করে বের হবে, হেড টেল হেড টেল হেড টেল হেড টেল, ঠিক আছে। দেখো অনেকগুলা তখন আমার ব্রাঞ্চ হবে, ঠিক আছে। এটা হচ্ছে 4 বারের নমুনা ক্ষেত্রে। তো 4 বারেরটা কি আমার করে দেওয়া লাগবে? নিশ্চয়ই করে দেওয়া লাগবে না। এই যে এটা বলছে 4 বার নিক্ষেপ, এটা একটু বড় হবে, হ্যাঁ, বাট তোমরা করতে পারবা। সো এটাই বলছে, দেখো যে সম্ভাব্য প্রবাবিলিটি অঙ্কন করতে হবে। তারপরে হচ্ছে এই যে যদি মুদ্রাটিকে 4 বারের পরিবর্তে 2 বার নিক্ষেপ করা হয় তাহলে একটি এল আসার সম্ভাবনা কত, মানে শাপলার পিঠটাকে এল বলছে ওরা। যেমন আগের এক্সাম্পল আমি হেড টেল বলছিলাম, এরা শাপলার পিঠকে এল বলছে, আর প্রাথমিক শিক্ষার শিশুর পিঠটাকে সি বলছে। ওকে, এ দেখো গ নাম্বারটা মনে হচ্ছে একটু ডিফারেন্ট। গ নাম্বার বলছে দেখাও যে মুদ্রাটি এন সংখ্যক বার নিক্ষেপ করলে সংগঠিত ঘটনা হবে 2 টু দি পাওয়ার এন। এটা একটা গুরুত্বপূর্ণ। যেমন আমি তোমাকে যদি বলি যে দেখো ফার্স্ট অফ অল দেখো মুদ্রা যদি আমি একবার নিক্ষেপ করতাম তাহলে ঘটনা হতো কয়টা? একটা দুইটা, একটা দুইটা। তাহলে 2, এই যে 2 মানে কিন্তু 2 টু দি পাওয়ার 1, কারণ 1 মানে হচ্ছে আমি কয়বার নিক্ষেপ করলাম সেটা। তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে কত? 2, ঠিক আছে। আচ্ছা, আমি যদি মুদ্রাটা 2 বার নিক্ষেপ করতাম তাহলে এন এর মান হতো 2, 2 বার নিক্ষেপ করলে এন এর মান হতো 2। তা দেখো 2 বার নিক্ষেপের বেলায় আমার ঘটনা কয়টা ঘটতো? ঘটনা ঘটতো কিন্তু 4টা। এই যে এটা দেখো হেড 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 টেল টেল হেড টেল টেল, মানে তুমি যে এটা দেখলে বুঝতে পারবে। দেখো 1 2 3 4, তার মানে 2 বার নিক্ষেপ করলে ঘটনা হবে 4টা। সো 2 বার নিক্ষেপ করলা তাহলে এন এর মান কত? 2। তাহলে দেখো এই যে 2 টু দি পাওয়ার 2 করলেও কিন্তু 4 আসবে। আবার তুমি যদি 3 বার নিক্ষেপ করো, দেখো তো ভাই 3 বার নিক্ষেপের ঘটনা কয়টা হচ্ছে? 1 2 3 4 5 6 7 8টা। তাহলে 3 বার নিক্ষেপের ঘটনা হচ্ছে 8টা। তো তুমি যেহেতু 3 বার নিক্ষেপ করতেছো তাহলে এন এর মান কত? 3। তো তুমি দেখো 2 টু দি পাওয়ার 3 করলেও কিন্তু কত হবে? 8। মানে এই যে এই জিনিসটা তোমাকে দেখাইতে হবে। তার মানে তুমি যদি এন সংখ্যক বার নিক্ষেপ করতা, তাহলে মোট ঘটনা হইতে হচ্ছে 2 টু দি পাওয়ার এন। এইটাই প্রমাণ করা হচ্ছে, আর কিছু না, দ্যাটস ইট। মানে তুমি এই যে এই অনুকূল ঘটনাগুলো দেখাই বলতে পারবা যে একবার নিক্ষেপ করছি তাই ঘটনা হলো 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 বার নিক্ষেপ করছি তাই ঘটনা হলো 2 টু দি পাওয়ার 2 মানে 4,
3 বার নিক্ষেপ করছি, তাই ঘটনা হলো 2^3 মানে 8। তাহলে আমি যদি ভাই n সংখ্যক বার নিক্ষেপ করতাম তাহলে ঘটনা হতো 2^n। এইরকম ভাবে 3-4 লাইন দেখাতে হবে এটার গ নাম্বারের অ্যান্সারটা। ওকে, এইটা গেল হচ্ছে 17 এবং সর্বশেষ আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে 18 নম্বর। এটা করে আমি শেষ করি। তো 18 নম্বরটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তোমাদের সিকিউ এর জন্য, বিশেষ করে বোর্ড পরীক্ষা। প্রশ্নটাতে কি বলা আছে দেখো, যে একটা ঝুড়িতে 8টি লাল বল, 10টি সাদা বল এবং 7টি কালো মার্বেল আছে। দৈবভাবে একটা মার্বেল নেওয়া হলো, সমগ্র সম্ভাব্য ফলাফল নির্ণয় করো। তো এটা তো আসলে সমগ্রটা বলার কিছু নাই, কারণ সমগ্র মানে কি হবে, এই সবগুলোর যোগফল। এই যে 8 যোগ 10 যোগ 7, তাহলে সমগ্র ফলাফলটা কিন্তু ইজিলি বের করা যাবে। ঠিক আছে, সমগ্র ফলাফলটা আসলে আর বের করার কিছু নাই। তারপরে সমগ্র ফলাফল কত হবে, 10 আর 8 18, 18 আর এই যে 7 মানে 25 হবে সমগ্র ফলাফল। তাহলে ক নাম্বারে আমি আর যাচ্ছি না, আমি হচ্ছে খ নাম্বারে যাই। দেখো খ নাম্বারে বলছে মার্বেলটি এক লাল হবার সম্ভাবনা, মানে দুইটা প্রশ্ন আছে এখানে, মার্বেলটি লাল হবার সম্ভাবনা। তাহলে খ নাম্বারের প্রথম প্রশ্নটা হচ্ছে প্রবাবিলিটি অফ রেড, আমি সংক্ষেপে লিখতেছি প্রবাবিলিটি অফ রেড, আর আর মানে রেড। তাহলে মোট ফলাফল কত, মোট ফলাফল হচ্ছে 25। তার মধ্যে দেখো তো রেড কয়টা আছে, রেড আছে হচ্ছে এই যে 8টা, রেড আছে কয়টা 8টা, তাহলে রেড হওয়ার সম্ভাবনা হবে 8/25। ক্লিয়ার, এটা গেল। এবার বলছে দেখো সাদা না হবার সম্ভাবনা, সাদা না হবার সম্ভাবনা। আচ্ছা, তাহলে আমি ফার্স্ট অফ অল আগে বের করব প্রবাবিলিটি অফ হোয়াইট, মানে ডাব্লিউ দ্বারা বোঝাচ্ছি হোয়াইট, মানে সাদা হবার সম্ভাবনা, সাদা হবার সম্ভাবনা। তাহলে নিচে হচ্ছে 25 আর সাদা কয়টা আছে, সাদা আছে 10টা, তাহলে 10/25। 10/25কে তুমি যদি কাটাকাটি করো তাহলে 5 দিয়ে কাটলে উপরে হবে 2, নিচে হবে 5 মানে হবে 2/5। তাহলে 2/5 হচ্ছে সাদা হবার সম্ভাবনা। তাহলে এখন আমার বের করতে হবে সাদা না হবার সম্ভাবনা। তাহলে অতএব প্রবাবিলিটি অফ হোয়াইট এর উপরে আমি বার চিহ্ন দিলাম, বার চিহ্ন দ্বারা মানে বোঝাচ্ছি যে সাদা না হবার সম্ভাবনা। তোমরা এগুলো ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখবা, কোনো সমস্যা নেই। তাহলে দেখো কোন একটা ঘটনা ঘটার সম্ভাবনা যা হবে, কোন একটা ঘটনা না ঘটার সম্ভাবনা কি হবে, তাহলে 1 থেকে বিয়োগ করব ওই যে ওই ঘটনা ঘটার সম্ভাবনা। তাহলে 1 বিয়োগ 2/5, এটা করলে হবে হচ্ছে 3/5। তাহলে এই যে 3/5 আমার একটা অ্যান্সার, আর 8/5 হচ্ছে আমার আরেকটা অ্যান্সার। ওকে, মানে 8/5 হচ্ছে লাল হবার সম্ভাবনা, আর 3/5টা হচ্ছে সাদা না হবার সম্ভাবনা, সাদা না হবার সম্ভাবনা। ঠিক আছে, ওকে। তো এরপরে দেখো আমরা করব হচ্ছে গ নাম্বার, এবং এই গ নাম্বার প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই যে প্রতিস্থাপন কথাটার সাথে কিন্তু তোমরা পরিচিত হবে। এখন আমরা একটু দেখি গ নাম্বার ম্যাথটা কিভাবে করা যায়। সো কি বলছে দেখো, যে যদি প্রতিস্থাপন না করে, আচ্ছা এখন প্রতিস্থাপন না করে এর মানে কি, প্রতিস্থাপন না করে একটি করে পরপর 4টা মার্বেল তুলে নেওয়া হয়, তবে সবগুলা মার্বেল সাদা হওয়ার সম্ভাবনা। তো প্রতিস্থাপন করে আর না করে ব্যাপারটা আমি একটু বলি আগে। তুমি ধরো একটা ঝুড়ির মধ্যে হাত দিছো, দিয়ে একটা বল তুলে নিয়ে আসছো, বলটা সাদা হোক বা কালো হোক বা লাল হোক যাই হোক হবে। তুমি এই বলটা আর ঝুড়ির মধ্যে রাখলে না, ঝুড়ির মধ্যে কি আর রাখলে না, মানে বলটা তুমি বাইরে রাখলে। তার মানে কি ঝুড়ির মধ্যে মোট বল ছিল কয়টা, 25টা। তাহলে মোট বলটা কি আর 25 থাকবে নাকি একটা কমে যাবে? অবশ্যই মোট বল একটা কমে যাবে। আচ্ছা, আর সেকেন্ড হচ্ছে তুমি ঝুড়ির মধ্যে থেকে একটা বল তুললা, তুলে নিয়ে দেখলা বলটা সাদা বা কালো বা হোয়াট এভার যাই হোক, তুমি ওই বলটা দেখে আবার তুমি ঝুড়ির মধ্যে রাখলে। তার মানে এই এখন কিন্তু মোট বল আমার পরিবর্তন হবে না, মানে মোট বল যে 25টা ছিল 25টাই থাকবে। তো এই হচ্ছে দুটা ঘটনা, যে প্রতিস্থাপন করে আর প্রতিস্থাপন না করে মানে কি। প্রতিস্থাপন করে মানে কি, প্রতিস্থাপন করের মানে কি, যে বলটা আমি তুলছিলাম দেখে আবার আমি ঝুড়ির মধ্যে রাখছি, এটা হচ্ছে প্রতিস্থাপন করে। আর প্রতিস্থাপন না করে এটার মানে হচ্ছে আমি বলটা তুলেছি বাট ওইটা আমি আর ঝুড়ির মধ্যে রাখি নাই। ওকে, তাহলে এখন এই প্রশ্নের অ্যান্সার কি বলবো আমরা, দেখো প্রতিস্থাপন না করে একটি করে পরপর 4টা মার্বেল তুলবো। কয়টা তুলবো, 4টা মার্বেল তুলে নেওয়া হলে সবগুলা মার্বেল সাদা হতে হবে।
সবগুলো সাদা হতে হবে, ঠিক আছে? তার মানে আমি এখন বের করবো হচ্ছে প্রবাবিলিটি অফ 4 বার তুলবো, তার মানে 4টাই সাদা হতে হবে। তাহলে প্রবাবিলিটি অফ হোয়াইট, সেকেন্ডটাও হোয়াইট, থার্ডটাও হোয়াইট, ফোর্থটাও হোয়াইট, মানে হোয়াইট 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 4টা হোয়াইট হতে হবে। তাহলে দেখো প্রথমবারে তো আমার কোনো আমি বল তুলি নাই, তার মানে প্রথমবারে মোট বল আছে হচ্ছে 25টা। মোট বল আছে কয়টা? 25টা। এবং সাদা বল কয়টা ছিল? সাদা বল ছিল হচ্ছে তোমার 10টা। সাদা বল ছিল 10টা। তাহলে প্রথম বলটার ক্ষেত্রে কোনো ইফেক্ট পড়বে না, 10/25। আচ্ছা, প্রথমটা সাদা হবে, পরেরটাও কিন্তু সাদা হতে হবে মাস্ট, মানে এমন না যে প্রথমটা সাদা হলে হবে অথবা পরেরটা সাদা হলে হবে। তার মানে কি, এটা কিন্তু এরকম যে প্রথমটা সাদা এবং দ্বিতীয়টা সাদা এবং তৃতীয়টা সাদা এবং চতুর্থটা সাদা, মানে কি 4টাই সাদা হতে হবে। তো তোমাকে আমি একটু আগে বললাম না, সম্ভাবনার ক্ষেত্রে এবং এবং আর অথবা হচ্ছে 2টা শব্দ, এবং মানে হচ্ছে গুণ আর অথবা মানে কি যোগ। তাহলে এখানে কিন্তু আমাদের এই 4টা হোয়াইটের মধ্যে এবং সম্পর্ক। তাহলে প্রথমটা সাদা হওয়ার সম্ভাবনা এত, এবং মানে কি গুণ। এখন দেখো তুমি প্রতিস্থাপন না করে ম্যাথ সলভ করতেছো, তার মানে কি তুমি যে বলটা তুলছিল ওই বলটা সাদা এবং ওই বলটা তুমি আর ঝুড়ির মধ্যে রাখো নাই, তুমি বলটা বাইরে রাখছো। তাহলে সেকেন্ড বল তুলতে গিয়ে এখন তুমি মোট বল পাবা কিন্তু 25টা পাবে না, মোট বল পাবে হচ্ছে 24টা। ক্লিয়ার? দেখো তোমার কিন্তু প্রথম বলটা তুমি সাদা তুলছিলে, মানে এই যে প্রবাবিলিটি অফ প্রথম বল সাদার কেস দিছো, তার মানে কি প্রথম বলটা তুলছো ওটা মাস্ট বি সাদা হইতে হবে, ঠিক আছে? তবে এবং ওই সাদা বলটা তুমি বাইরে রাখছো, তার মানে সাদা বল এবার কিন্তু আর 10টা নাই, সাদা বল এবার কয়টা? 9টা। তাহলে দ্বিতীয় বলটা সাদা হওয়ার সম্ভাবনা হচ্ছে 9/24। দেখো দ্বিতীয়টাও সাদা হইলো এবং আমি বলটা ঝুড়ির মধ্যে রাখলাম না, আমি বলটা বাইরে রাখলাম। তাহলে তৃতীয়টা সাদা হওয়ার সম্ভাবনা যায়, আমি যেটা করব এবার আমার মোট বলটা আর 24 থাকবে না, মোট বল হবে কয়টা? 23টা। এবং দেখো সাদা বলও কিন্তু একটা কমতেছে, সাদা বল 9টা ছিল, এই যে আগের বারে সাদা বল তো আমি আর ঝুড়ির মধ্যে রাখি নাই, তাহলে এবার সাদা বল আছে হচ্ছে 8টা। তাহলে প্রথমটা সাদা হওয়ার সম্ভাবনা 10/25, দ্বিতীয়টা সাদা হওয়ার সম্ভাবনা 9/24, পরেরটা সাদা হওয়ার সম্ভাবনা 8/23, এবং এরপরে 4 নম্বরটা সাদা হওয়ার সম্ভাবনা হবে। তাহলে সাদা কিন্তু মানে আমার মোট 23-এর থেকে কমে বের হবে কত? 22, আবার সাদাও 8-এর থেকে কমে হবে হচ্ছে 7। তাহলে এই কয়েকটা জিনিস এবার যদি আমি গুণ করি তাহলে কিন্তু আমরা মোট অ্যান্সার পাবো। ওকে, সো এইটা তোমরা এখন কাটাকাটি করে নিবা, আগে একটু কাটাকাটি করে ছোট করে নিবা, তারপরে তুমি গুণ করবা। এবং আমি ফাইনালি অ্যান্সারটা লিখে দিই, অ্যান্সারটা হবে 21/1265। ঠিক আছে? তাহলে প্রতিস্থাপন না করে বললে কিন্তু এই যে এই ধরনের কেস হবে। হ্যাঁ, আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এখন এর সাথে আমি একটা ফ্রি অ্যাডভাইস দিয়ে দিই, যদিও এটা নাই। ধরো এই ম্যাথেই বলতো যে প্রতিস্থাপন করে, প্রতিস্থাপন করে। আচ্ছা, তাহলে প্রতিস্থাপন করে বললে কি হতো এটাও একটু দেখো। যে ধরো প্রবাবিলিটি অফ সবগুলো সাদা বললো, তাহলে হোয়াইট, সেকেন্ডটাও হোয়াইট, থার্ডটাও হোয়াইট, ফোর্থটাও হোয়াইট। তাহলে প্রতিস্থাপন করে মানে কি, তুমি একটা বল তুললা, ফার্স্ট অফ অল একটা বল তুললা, সেটা তুমি চাচ্ছ সাদা হোক। তাহলে মোট বল আছে 25টা, সাদা আছে কয়টা? 10টা। ওকে ফাইন। গুণ, তুমি চাচ্ছ দ্বিতীয়টাও সাদা হোক। এখন দেখো যখন প্রতিস্থাপন করে বলবে প্রশ্নে, তার মানে তুমি একটা বল তুলছিলা, বলটা সাদা হয়েছে এবং বলটা তুমি আবার ঝুড়ির মধ্যে রাখছো। তাহলে কি ভাই এবার বল কমছে? কমে নাই তো, মানে নিচে এবার আবারও 25ই হবে। এবার কি সাদা বল কি কমছে? সাদা বল তো কমে না, কারণ তুমি তো বল যেটা তুলছিলে ওটা তো আবার ঝুড়িতেই রাখছো। তাহলে এখানেও হবে 10/25। তার মানে এখন আমার দ্বিতীয় বল সাদা হওয়ার সম্ভাবনাও 10/25। তো দ্বিতীয়টা সাদা হইলো, তুমি বলটা কি আবার ঝুড়ির মধ্যে রাখলে। তাহলে তৃতীয়টার আবারও বল কমে নাই, তার মানে 25ই থাকবে, উপরে 10ই থাকবে, এবং ফোর্থটাও তাই হবে, 25 উপরে 10। তাহলে এইটা হবে হচ্ছে প্রতিস্থাপন যদি করে বলতো, মানে এই ম্যাথের অ্যান্সার যদি বলতো যে প্রতিস্থাপন করে, তাহলে কিন্তু অ্যান্সার এরকম হতো। ওকে, সো এই প্রতিস্থাপন করে আর না করে এই ব্যাপারটা ক্লিয়ার হওয়ার চেষ্টা করবে, নইলে এটা কিন্তু পরীক্ষায় তোমাকে অনেক সাফার করাবে। তো প্রতিস্থাপন না করে বললে তখন কিন্তু বল কমবে, আর প্রতিস্থাপন যখন করে বলবে তখন কিন্তু এই যে বল কমবে না। মানে কারণ কি, বল তো কমার চান্স নেই, তুমি বল তুলছো আবার তুমি বলটা ওর মধ্যে রেখে দিছো, তাহলে বল কিন্তু কমবে না তখন। হ্যাঁ, এইরকম হচ্ছে অবস্থা। তাহলে আমি চেষ্টা করলাম সম্ভাবনা চ্যাপ্টার নিয়ে তোমাদের যত রকমের কুয়েরি আছে বা যত রকমের ঝামেলা আছে আমি চেষ্টা করলাম সবগুলো সলভ করা। এবার তোমার কাজ হবে এখান থেকে যে এমসিকিউ গুলো আছে এগুলো সলভ করবা এবং
যে কোনো একটা টেস্ট পেপার বা তুমি যেগুলো বাজারে সাপ্লিমেন্ট বা যা কিছু পাওয়া যায় ওগুলো নিয়ে তোমাদের যেগুলো বোর্ড কোশ্চেন আছে সেগুলো সলভ করবা। কোনো যদি ডাউট পাও আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবা, ঠিক আছে? এই ক্লাসটা এই পর্যন্তই থাকবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে নতুন আরো কোন কোন ক্লাস বা কোন কোন চ্যাপ্টারের ভিডিও চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিলে আমি চেষ্টা করব সেই ভিডিওগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হওয়ার। সো আজ এই পর্যন্তই থাকবে এই ক্লাস। ধন্যবাদ সবাইকে।